শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। আজ শুনবেন চতুর্থ পর্ব। আবহ, শব্দগ্রহণ ও পাঠ অরুময় চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। ইন্দির ঠাকুরনের মৃত্যুর পর 4-5 বৎসর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ। শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওই হরি, ভুজনগালা ধরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন মধ্যবয়সী, পুরা দস্তুর সংসারী। ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে গ্রামে ঘোরে। পৈতৃক আমলের শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়। হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলের দর দস্তুর করিয়া ঘোরে। তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্তপ্রাণ ভবঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই। ক্রমে ক্রমে পশ্চিমের সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে। সেই চুনার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা, কেদারির পথে তেজপাতার বনে রাত কাটানো, শাহ কাশেম সুলেমানির দরগার বাগান হইতে টক কমলা লেবু ছিঁড়িয়া খাওয়া, গলিত রৌপধারার মতো স্বচ্ছ উজ্জ্বল হিম শীতল স্বর্গ নদী অলকানন্দা, দশাশ্বমেধ ঘাটের জলের ধারে ডানা একটু একটু মনে পড়ে, যেন অনেক দিন আগেকার দেখা স্বপ্ন। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পেছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বৎসরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে, নাও এগিয়ে চলো। ছেলেরা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি। সেই বেরিয়ে অবধি শুরু করেছো এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তাকে আমি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। নবীন পালিত বলিল, বরং এক কাজ করো করি, মাছ যদি ধরতে হয় তবে বংশার বিলে একদিন চলো, যাওয়া যাক। পূব পাড়ার নেপাল পাড়োই বাজ দিচ্ছে, রোজ 1.5 মণ 2 মণ এইরকম পড়ছে। 5 সেরের নিচে মাছ নেই। শুনলাম একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে শাঁ করে ঠিক যেন বকনা বাছুরের ডাক, বুঝলে? সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রহিল। অনেক কেলে পুরনো বিল, গহীন জল, দেখেছো তো মধ্যিখানে জল যেন কালো শিউগোলা, পদ্ম গাছের জঙ্গল। কেউ বলে রাঘব বল, কেউ বলে যক্ষী। যতক্ষণ ফর্সা না হলো ততক্ষণ তো মশাই নৌকার ওপরে সকলে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বেশ জমিয়া আসিয়াছে। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু খড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটে গেল, ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাটা কাটা কাটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি, 100 বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না, ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তাকে আমি দেখেছি, ছোটোর হবে। না চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শোন না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল,
ওগুলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের জোবে খরগোশ থাকে তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়, ছবি না, কাচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ বঁইচি গাছের ছোপে। জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাউর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনো কালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল। এই অঞ্চলের 14টা কুঠির ওপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন এই কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় এই অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খাইত, আজকাল দু একজন অতিবৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। মাঠের ঝোপঝাপগুলো পলু খড়, বনকলমি, সোঁদাল ও কুল গাছে ভরা। কলমিলতা সারা ঝোপকুলার মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়েছে। ভেতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটা কাঁটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পড়ন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান। কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময়। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইঁটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম, নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে। মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপে ধনবান হইয়াছে সে কথা আনিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা, আষাঢ় বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো, বাবলা গাছে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না। ভারী আঁকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে, এসে টের পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায়, বলে, উমা আমার কি হবে, এমন দুষ্টু ছেলে হয়েছে তুমি। এই সেদিন উঠতে জ্বর থেকে আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ। একটুখানি পেছন ফেলেছি আর অমনি এসে দেখি বাড়ি নেই। কটা কুল খেয়েছিস দেখি, মুখ দেখি। সে বলে, কুল খাইনি তো মা, তলায় একটাও কুল পড়েনি, আমি বুঝি পারতে পারি। পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে। তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের ননির মতো গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলে, কখনো খেও না যেন খোকা, তোমার শরীর সেরে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে হাঁড়িতে তুলে রেখে দেবো, তাই বসে জ্যৈষ্ঠী মাসে খেও, লুকিয়ে লুকিয়ে কখনো আর খেও না, কেমন তো? হরিহর বলিল, কুটি কুটি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুটি দেখেছ? নদীর ধারের অনেকখানি জুড়িয়া সেকালের কুঠিটা, যেখানে প্রাগ ঐতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। গতিশীল কালের প্রতীক, নির্জন শীতের অপরাহ্ন
তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরচ্ছদ বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুঠির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়াইয়া নেয়। নিকটে গেলে অনেক কালের কালো পাথরের ফলকে এখনও পড়া যায়, হিয়ার লাইজ ইরউইন লারমাট, the only son of John and Mrs. Larmat, born May 13, 1853, died April 27, 1860. অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ তাহার উপর শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই মাকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পীত পুষ্পস্তবক সারা দিনরাত ধরিয়া বিস্মৃত বিদেশি শিশুর ভগ্ন সমাধির ওপর রাশি রাশি পুষ্প ছড়াইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনও ভোলে নাই। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড় জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া দেখিত। আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তার বাবা বলিল, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম, এক্ষুনি হাত চুলকে ফসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকবে কেন বাবা? হাত চুলকবে, বিষ বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? শুঁয়ো ফুটে রিরি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না? একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলিল, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারিনি, আলকুশির ফল ধরে টানতে চায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখবো, কুঠির মাঠ দেখবো। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কত কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চোপড়ি হইতে খুলিয়া রাখিয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খানকতক খাবরার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবই সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার ওপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাবড়া ছড়িয়া দেখিতেছে তাহার ঠিক হইতেছে কিনা।
এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপুড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সরু নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি চাড়াবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলেদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল, আন্দি কি একটু নুন আর তেল? অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় চুলে মাঝে মারবে, আমার কাপড় যে বাসি। তুই জানা শিক্ষি করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাছ থেকে শিখিছা। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাওয়া ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো, এই তো ভারী বেশ। যা, আচ্ছা নে হাত দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কী করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনি। তবে থাকতে যাক, আবার ওবেলা আনবো এখন। পল্লীতে টোবার ধারে রাম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের ভিটাও জঙ্গলে আবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বনবিছুটির ও কালমেঘে গাছের বন গজাইয়াছে। ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল, এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা। মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে পার। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গেলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গেলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতাসূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা একটান মারিয়া ভেরেন্ডা কোচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেললাম আদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটি ভেঙে দুখানা করানি, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোগলা সেদে বেরাচ্ছে। সে মাদার কোথায়? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রসো রসো, একটুখানি দাঁড়াও বাবু, একটুখানি হাঁপ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো তো মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা? অপু খাইতে খাইতে বলিল,
জীবনও যায় না, আমাকেই যা দাঁত ঢোকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্থপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না মা, আমি এই তো এখন কাঁঠালতলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গায়ে ধুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরকে যা, ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর, অস্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠোনে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দেয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁধন। পরে মুখ ভেঙাইয়া কহিল, আমচিয়ে দাঁত টুকে গিয়েছে, আবার কোনোদিন আম দেবো দেখো, ছাই দেব। ওই ওবেলায় পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেবো তোমায়। কেউ আর এখন হবে একটা কথা, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 করায় তাগাদার জন্য গেছিলাম বুঝলে। একজন লোক খুব মাতব্বর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবোধ করে বললে, দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাবু আমি তো কই। বলে, আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্চায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে বুঝলে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল। বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গা, তা মন্দ কি? দাও না ওদের মন্তর। কী জাত? হরিহর সৌরি নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গোপ। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব, আমি আবার কাকে বলতে যাব? তা ও হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়, আর এদিকে রাত চেপতে না। কাল ঘাটের পথে সেজ ঠাকুরুন বললে, বৌমা আমি বন্ধক ছাড়া টাকা ধার দিইনি, তবে তুমি অনেক করে বললে বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাচ্চা আমার তাই করে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায়। আর একটা কথা ওরা বলছিল বুঝলে, বলছিল গায়ে তো বামুন নেই, আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করায়। গায়ে একবার বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে, তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি, পয়সার তো অভাব নেই। আজকাল চাষেদের ঘরে লক্ষ্মী বাঁধা, পদ্মর লোকেরই হয়ে পড়েছে হাবাত জোভাত। আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আমরা বা আচ্ছা আসবো। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তো কোনো কি রাজি হতে আছে? ছোট লোক ভাবে ডাকুরের হাঁড়ি দেখছি শিখেই উঠেছে। ওতে খেলেও হয়ে যেতে হয়, তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওটো বললেই কি গোটা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেবো না। দেখি পরামর্শ করে কীরকম দাঁড়ায়। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ পাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। দালানির দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজী শেষ স্থান হইতে নামিয়া গিয়া উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠোনে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতগুলি শুকনো লড়া ফলে বিচি বাহির করিল।
খানিকক্ষণ চাহিয়া চাহিয়া সে আপন মনে সেগুলি গণিতে আরম্ভ করিল। 1 2 3 4 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বেচে হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুঁড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতকগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালীর 4র্থ পর্ব। পর্ব পাঠে আমি অরুময় চক্রবর্তী।